তাহলে এখানে এই প্রবলেমে সম্পদের মধ্যে লিখো অগ্রিম খরচ 4000, অফিস সরঞ্জাম 3500, অগ্রিম খরচ 4000, অফিস সরঞ্জাম 3500, প্রাপ্য 25000, মজুদ পণ্য 11000, দেনাদার 24000, নগদ টাকা 50000, অগ্রিম ভাড়া 1500, ব্যাংক জমা 26000। আবার বলতেছি সম্পদগুলো, অগ্রিম খরচ দেখো আছে 4000, অফিস সরঞ্জাম 3500, প্রাপ্য 25000, মজুদ পণ্য 11000, দেনাদার 24000, নগদ টাকা 50000, অগ্রিম খরচ 1500, অগ্রিম খরচ না, অগ্রিম ভাড়া 1500, আরও কথা আছে এখনই যোগ করবা না। ব্যাংক জমা 26000। আরেকটা বিষয় আছে দেখো, বছরের শুরুতে 23000 টাকার আসবাবপত্র ছিল না 1 জানুয়ারি তারিখে? এই আসবাবপত্রটা বিক্রি করা হয়েছে এমন কোনো কথা প্রশ্নে বলা আছে? তার মানে ধরতে হবে ওই সম্পত্তি এখনো আছে। লিখো এরপর আসবাবপত্র 23000। তাহলে আসবাবপত্র 23000 কেন লিখতে হলো? বছরের শুরুতে ছিল কিন্তু বিক্রির সম্পর্কে কিছুই উল্লেখ নাই, তাই না? এই জন্য এটা লিখতে হলো। এইভাবে সব সম্পদগুলো যোগ করলাম। এখান থেকে এই যোগফল থেকে দায়গুলো বাদ দিতে হবে। দায়ের মধ্যে আছে বাদ বকেয়া খরচ, লিখো 3000। দায়ের মধ্যে আছে কি আছে? বকেয়া খরচ 3000, প্রদেয় 11000। ওগুলো তো সব যোগ করবা, এতক্ষণ যত সম্পদ বলছিলাম সব যোগ করার পর সেখান থেকে লিখবা বাদ। বাদ দিয়ে বকেয়া খরচ 3000, প্রদেয় 11000, বকেয়া মণিহারি 2000, বকেয়া মণিহারি খরচ 2000, বকেয়া বেতন 2000। এগুলো মাইনাস করলেই কি চলে আসবে? সমাপনী মূলধন। তাহলে দায়ের মধ্যে মাইনাস করতে হচ্ছে কি কি? বকেয়া খরচ 3000, প্রদেয় 11000, বকেয়া মণিহারি খরচ 2000,
বকেয়া বেতন, $2000, বাদের মধ্যে হচ্ছে তাহলে বকেয়া খরচ, প্রদেয়, বকেয়া মণিহারি, বকেয়া বেতন দিয়ে এখন এগুলো মাইনাস করে যে টাকাটা আসবে এটাকেই লিখবা সমাপনী মূলধন।